আজ আমার জাগরণ উপন্যাসকে নিয়ে তোমাদের কাছে আমার জবানবন্দি দিতে বসেছি। আমার মনে হয়েছে এটা খুব জরুরি ছিল, এটা খুবই প্রয়োজন ছিল। আমি অনেকদিন থেকে ভাবতাম, তোমরা যারা আমার খুব প্রিয়জন, তোমরা যারা আমার খুব আপনজন, আমাদের দেশে এবং বিদেশে তোমরা যারা ছড়িয়ে রয়েছ, তোমাদের কাছে সত্যিটা পৌঁছানো দরকার যে একজন সৃষ্টিশীল লেখককে কতটা কতটা টলারেট করতে হয় তার প্রথম লেখা বেরোনোর জন্য, এবং তারপর যে জায়গাটা আমি ধরতে চেয়েছি, যাদেরকে আমি আনতে চেয়েছি, সেটাই বা কিরকম। এই সব মিলিয়ে আমার আজকের বিনম্র নিবেদন, আমার জবানবন্দি। আমার জাগরণ উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল বেশ কিছুদিন আগে, সেটা 2017 নভেম্বরে। ইচ্ছাটা কিন্তু তখন থেকে ছিল, আকাশ মাধ্যমের আপনজনদের কাছে এ নিয়ে কিছু লেখার ইচ্ছে। লেখালেখির চাপে সে আর হয়ে ওঠেনি। এখন আজকের এই বিকেলে লেখার টেবিলে বসে মনে হচ্ছে সে কথাগুলো না বললেই নয়। আসলে কি জানো তো, একটা উপন্যাস যার সমগ্র প্রেক্ষাপট জুড়ে আছে একজন প্রান্তিক মানুষ, তার লড়াই আমাদের বাবু বৃত্তের বাইরে, দুদিকে দুই গ্রামের মাঝে ঠাকুরমাধের ডাঙায় এক কাঠা 3 ছটাক ভেস্টেড জমিতে দরজা জানলা বিহীন মাটির কুঁড়ে ঘরে যার বসবাস, যার অদম্য জেদ ছিল এই বৃত্তটাকে ভেঙে ফেলার, তাকে নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস লিখতে গিয়ে ঘুম ছুটে গেছিল আমার। সেই ঘুম যে লেখাটাকে ছাপাতে গিয়েও একেবারে ছুটে যাবে, তা কিন্তু ভাবতে পারিনি কোনোদিন, স্বপ্নেও ভাবিনি। 1-8 বছর নয়, কিন্তু আমাকে 7-7টা বছর চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকতে হয়েছে। সিস্টেমের ভয়ে, এস্টাবলিশমেন্টের ভয়ে সে লেখা কেউ ছাপতে সাহস পায়নি। আমার সে যে কি সময় গেছে কেটে, প্রকাশকদের দুয়ারে দুয়ারে ঘুরে, সে যে কি সময় চলে গেছে সে ভাবা যাবে না। জাগরণ গল্পটা কিন্তু বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকার দেশ ম্যাগাজিনে, দেশের পাতায় বেরিয়ে গিয়েছিল আগেই। একটা বড় গল্প আকারে প্রথম বেরোয়, তারপর দেশের সম্পাদকীয় দপ্তরে প্রচুর চিঠি আসে, সে সঙ্গে ফোনও। আমাকে অনেকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন, তাতে অনেকের উৎকণ্ঠা আমি তার আঁচ পেয়েছিলাম। অনেকে আমাকে বলেছিলেন ফোনে যে তুমি এরকম লেখা লিখলে কি করে, তোমার উপরে কোনো হামলা হয়নি তো, তুমি যদি বাঁকুড়ার কলেজে পড়াতে তাহলে তোমার চাকরিটাই চলে যেত, ইত্যাদি ইত্যাদি আরো নানান কিছু। মাস কয়েক পরে একদিন কলেজ ফেরত এক বিকেল একটা চিঠি পেলাম কলকাতার এক চিত্র পরিচালকের কাছ থেকে। আমি তার নামটা বলেই ফেলছি তোমাদের কাছে, তার নাম রণজিৎ রায়। গল্পটা নিয়ে উনি ছবি করতে চান, তা সেই জন্য দেখা করতে চাইছেন আমার সঙ্গে। একদিন রণজিৎবাবু বাড়িতে এলেন, কথা হলো বিস্তর। বললেন একজন নিরক্ষর প্রান্তিক মানুষের লড়াইটাকে আমি দেখাতে চাই ছবিতে, এটাকে সেলুলয়েডের ফ্রেমে আমি আনতে চাই, বিশেষ করে পঞ্চায়েতের বাবুদের সঙ্গে সাক্ষরতা নিয়ে তার লড়াইটাকে ফুটিয়ে তুলতে চাই ছবিতে।
আমার খুব ভালো লাগলো, ভালো লাগারই কথা। তো গল্পটা যখন শুরু হয়েছে না, তাতে এটা উপন্যাসও আছে, তাতে দেখা যাচ্ছে, আমি আমি জাস্ট উপন্যাসটা কেমন করে শুরু হয়েছে সে প্রেক্ষিতটা একটু সামান্য বলছি। তাতে দেখা যাচ্ছে যে সাক্ষরতার সেন্টার, সন্ধ্যাবেলা একটা হুক টানা বিজলি বাতির আলো, সেখানে একজন মাস্টার পড়াচ্ছেন সাক্ষরতার প্রথম পাঠের প্রথম পাতার বই, প্রথম পাতাটা পড়াচ্ছেন। তিনি আবার সম্পর্কে উপপ্রধানের ভাই। তা তিনি পড়ুয়াদের একটা বোঝাচ্ছেন যে দেখো, ছবির পাশে লেখা আছে আমরা, আ ম র যুক্ত আ, এটা আ, এটা ম, আর এটা র যুক্ত আ, তার মানে হলো আমরা। এখন ধর, মাঠে কাজ করছে কে? আমরা। খেতে ধান রুইছে কে? আমরা। ধান কাটছে কে? আমরা। মিটিং মিছিলে হাত ঝাঁকায় চলছে কে? আমরা। তার মানে কি জানিস? সবেতেই আছি আমরা। মাস্টার আরো কি সব বলে যাচ্ছিলেন। জাগরণ মাঝখান থেকে শুধলো, আচ্ছা মাস্টার, একটা কথা বলবো তোমাকে। মাস্টার বললেন, বল না। এই যে আমরা আমরা করছো, এই আমরা মানে কারা? তার মানে, না না, অন্য কিছু নয়, আমি বলছিলাম কি, আমরাই তো সব করি, কিন্তু যা করার সে তো করো তোমরা। এখন এই সাক্ষরতার আমরা মানে কারা? এই কি তোমরা না আমরা? মাস্টার বললেন, তুই যে বড় কথাটা বললি রে যারা। এভাবে বাবুদের তৈরি ক্ষমতার যে বৃত্ত, যেটাকে পাওয়ার সার্কেল বলা যেতে পারে, পাওয়ার সেন্টার বলা যেতে পারে, সেটাকে ও চ্যালেঞ্জ করছিল। জাগরণ একজন প্রান্তিক মানুষ, তার এই আপোষহীন লড়াইয়ের চেহারাটাকে আমি দেখাতে চেয়েছি উপন্যাসে। উপন্যাসের জাগরণ অর্থাৎ পুরন্দরপুরের বিজয় রুইদাস, তার লড়াকু ইমেজটা খুব টানতো আমাকে। সাক্ষরতার সময় ওর সে কথাগুলো কোনোদিন ভুলতে পারবো না আমি। আমি দেখতাম ওর কোনো ভয় ডর বলে কিছু নেই। যাকে যা বলার ও মুখের উপরে বলে দিতে পারে এবং বলে দেয়ও। প্রধান বাবু, পাটি বাবু, কোনো বাবুকেই তেমন তোয়াজ করে চলতো না জায়গা। ওর সেই পাট্টা পাওয়া ভেস্টের জমিটা কত ছিল? 1 কাঠা 3 ছটাক মাত্র। সেখানে একটা গাছ ছিল, হ্যাঁ, একটা শাল গাছ। তো জমিটা যাদের ভেস্টেড ল্যান্ড ছিল, তারা সেই গাছটা কেটে নিয়ে চলে গেছিল, শাল গাছ। পাটি বাবুরা তো বুঝিয়েছিল যে দেখ, পাট্টার সময় যে দলিলটা থাকে না, সেই দলিল তোর কাছে থাকলে কি তোর নামে তখন পর্চা হয়নি, কাজেই গাছটার ভাগ তুই পাবি কি করে? তখন সাক্ষরতার পাঠ শেষ হয়ে গেছে, পূর্ণ স্বাক্ষর জেলা ঘোষণা হয়ে গেছে। আমি দেখতাম পুরন্দরপুর মোড়ের বাসস্টপে বিজয়া ওর সাইকেল রিক্সা সারাইয়ের দোকানের এক পাশে বইটা খুলে রেখে কাজ করছে। একদিন বলল আমাকে, জানো বাবু, এই মাস্টার যে আর কিছু শিখাবেন নাই, সে আমি বুঝে গেছিলাম। ওই প্রথম পাতাটা আমরা ওইটা নিয়ে পড়ে রইল। তো আমি একদিন মাস্টারকে বললাম, দেখো মাস্টার, তুমি যার কিছু শিখাবে নাই সে আমি জানি। তো মাস্টার বললে, কি জানিস তুই? বললাম, তুমি যদি আমাদেরকে সব শিখাই দাও, তুমি যদি আমাদেরকে সব কিছু পড়াই দাও, তাহলে তো তোমরা আমার তাহলে তো আমরা তোমার ওই চেয়ারটাকে তো উল্টে দেবো, তখন তুমি বসবে কোথায়? এটা ছিল তার, মানে কি বলা যায়, তার মানে চেতনার জায়গাটা। আরেকদিনের কথা আমার খুব মনে আছে। সেটা ছিল টিপ টিপ বৃষ্টির এক শ্রাবণ সন্ধ্যা।
গ্রামের রাস্তাঘাট সব অন্ধকার। আমি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, আমার গ্রাম তিলাবিদার থেকে। আমি আড্ডা দিতে গেছি অর্জুনপুরের মহাদেববাবুর বাড়িতে। পুরন্দরপুর হাই স্কুলে তখন পড়াতেন মহাদেববাবু। ফেরার সময় সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। মহাদেববাবু বললেন, চলুন আপনাকে একটু এগিয়ে দিই। গপ্প করতে করতে হাঁটছিলাম দুজনে। ঝিঁঝি আর ব্যাঙের ডাক। বললাম, চলুন একবার বিজাকে দেখে যাই। জাগরণের আসল নাম বিজয় রুই দাস, ওকে আমি বিজা বলে ডাকতাম। তো ওর বাড়িটা কেমন ছিল, তখন দুদিকে দুটো গ্রাম, একদিকে পুরন্দরপুর একদিকে অর্জুনপুর, তার মাঝখানে একটা ফাঁকা ডাঙ্গা। সেখানে কিছুটা পলাশের একটু ঝোপ আছে, পিছনে একটা পুকুরের পাড় আছে। তো সেখানে ওর কুঁড়ে ঘর। যে কুঁড়ে ঘরটা এমনই মাটির কুঁড়ে ঘর, তাতে ও দরজাও বসাতে পারেনি, কোনো জানলাও ছিল না। তো সেদিন সন্ধ্যাবেলায় দেখছি যে একটা কৌড়ি লম্ফ জ্বলছে। তো আমরা ডাকাডাকি করতে বিজয় বেরিয়ে এলো, সঙ্গে ওর বউ। তো সেখানে গোটা 4-5টাতে ঝিঝি ডাকছে, এত এত ব্যাঙ ডাকছে যে কান ঝালাপালা হওয়ার মতন অবস্থা। তো তার ভিতরে ওর বউ এসে বললো, বাবু এই দেখো দেখিনি, আমি এত করে বলছি পাটিবাবুরা হলে রাজা বাবু, সামান্য একটা গাছ কাটালিয়ে পাটিবাবুদের সঙ্গে বাদ করে কাজ নাই, ও শুনছে না কিছুতে। তো বউয়ের কথা শুনে বিজা প্রায় ফুঁসে উঠে বলল, রাজা আবার কে, রাজাকে বটে? তখন প্রজা পালতো রাজা, আর এখন রাজা পালছে প্রজা। আমি তো বিজার মুখে কথাটা শুনে তাজ্জব বনে গেছি, যে লোকটা পড়াশোনা কিছু করেনি, যা সাক্ষরতার প্রথম পার্টটা 6 মার্ক একটু হয়েছে। আমি নিজে পল সায়েন্সের লোক, পিএইচডি করেছি, কলেজে পড়াচ্ছি। তা আমার তো একটা ব্যাপার আছে যে গণতন্ত্র ব্যাখ্যা দিতে দিচ্ছে একটা মানুষ। এটা না, এটা হচ্ছে প্রান্তিক যে লোকেদের যে তাদের যে নলেজটা আছে না, তার যে নো হাউ যেটা বলা যেতে পারে, এটা অনেক বেশি আমাদের থেকে, তার যে জীবন অভিজ্ঞতা থেকে যেটা সঞ্চয় করে। এছাড়াও বিজয় একটা কথা বলেছিল। বিজয় আমাকে জিজ্ঞাসা করেছিল, বলেছিল একটা কথা, যে বাবু তুমি কুচা মাছ দেখেছো? বলে, না তো। বলে, এই পুকুরে পাঁকের তলায় থাকে কুচা মাছ। তো আমাদের এখানে বাঁকুড়াতে কি হয়, দুপুরের দিকে না ওই মোষের পাল পুকুরে নামে। তো নামলে কি হয় না, ওই ওই মোষের পাল যেটা আছে, ও এখানে কাড়া বলা হয় ওগুলোকে, পুরুষ মোষ। তো বিজয় বলছে, দেখো বাবু ওই কাড়াগুলো না, কাড়ার পাল, তো ওই কুচা মাছগুলোকে পায়ে করে থেঁতলে দেয়। তো কুচা মাছগুলো যখন চোখ ফুটে না, তখন ওটা পারে থেঁতলে দিতে পারে, কিন্তু যখন চোখ ফুটে যাবে না, এই তখন আর থেতলাতে পারবে না, পায়ে করে ওদেরকে দলিয়ে দিতে পারবে না। বলে, কেন পারবে না? কেন জানো? পারবে না এই জন্যই যে তখন ওদের না চোখ ফুটে যায়, আর চোখ ফুটে গেলে ওরা, ওদের মধ্যে বিষ হয়ে যায় এবং ওরা কামড়ে দেয়, কামড়ে দিলে ওই কাড়াটা মরে যাবে। তো তখন বলছে, বাবু আমরা হলাম ওই কুচা মাছের মতন, আর সাক্ষরতাটা হচ্ছে আমাদের একটা চোখ ফুটে যাওয়া ব্যাপার। তো পাটিবাবুরা সেটা ভালো জানে, তাই আমাদের শেখালেননি, সাক্ষরতাটা শেখালেননি। এই যে একটা আরতি, এটা যে তার মানে তার মধ্যে একটা যে কি বলা যায়, একটা তার মধ্যে একটা ছিল একটা বেদনা বলো, যা একটা কিছু এই বল ক্ষোভ, তো এটা আমি দেখেছি। এবং সে সেটা কনসাসনেস থেকে সে সেটা বলছে, বৃত্তটাকে ভাঙতে চাইছে, ভাঙতে গিয়ে যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেটা। তা আমি কলকাতায় ফিরে এলাম, ফিরে এসে পর তৈরি করলাম গল্পটা, নতুন কন্টেন্টটা নতুন ছিল, কেন পঞ্চায়েত সিস্টেম, পার্টি সিস্টেম, গ্রামের চেহারাটা কেমন সেটা দেখাতে চাইছিলাম। তো লেখাটা দেশ পত্রিকায় যখন বেরোলো, তা আমি সেই দেশ পত্রিকাটা নিয়ে আমি যেটা করতে পেরেছিলাম, বিজয়কে ওটা দেখাতে পেরেছিলাম, এটা আমার কাছে বড় স্যাটিসফ্যাকশন একটা।
তো ও তো তখন ওর যে কাজটা করে এতক্ষণ বলছি, ও কি করতো পুরন্দরপুরের মোড়ে যে দোকান ছিল, তখন মাত্র দুটো মাত্র দোকান ছিল, লালু ভুঁইয়ের একটা দোকান ছিল চায়ের দোকান, তার উল্টো দিকে বিজা বসতো, মানে বাস রাস্তার উল্টো দিকে, এবং সেখানে জুতো সেলাই করতো আর ওই সাইকেল রিক্সা সারাই করতো, এই দুটোই কাজ ছিল ওর। তো আমি সেখানে গিয়ে ওকে ওর হাতে দেশ পত্রিকাটা তুলে দিতে পেরেছিলাম। তো আমার সব থেকে আনন্দের মুহূর্ত ছিল সেটাই। পরে যখন উপন্যাসের ভাবনাটা আমার মাথায় আসে, তখন একটা ঘটনা ঘটে। হঠাৎ আমি খবর পেলাম যে বিজা নেই, ইহজগতে কোথাও আর সে নেই। খবরটা শুনে আমি কলেজ ফেলে দিয়ে তখনই ছুটলাম গ্রামের বাড়িতে। ওর মৃত্যু নিয়ে দেখলাম কি নানান জনের নানান কথা, নানান জল্পনা, ফিসফাস, চাপা আতঙ্ক, একটা ভয়। কে বিজয় রৈদাস পলাশ গাছে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়েছে, নাকি তাকে ওভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে, এটা কেউ ঠিক করে বলতে পারছে না। তো আমি সন্ধ্যাবেলা সাইকেল নিয়ে ওর বাড়ির কাছে গেলাম। আমার ইচ্ছে ছিল যে ওর বউয়ের সঙ্গে দেখা করবো, ওর কাছে যাব। সন্ধে নেমেছে, আমি সাইকেল নিয়ে গেছি ওর কাছে, ওর ঘরের কাছে চলে এসেছি। দূর থেকে দেখছি একটা কুবড়ি লম্ফ জ্বলছে, মিটমিট করছে আলোটা। তবু যে কি হলো আমার, আমি সেই ঘরের কাছে গিয়ে আর দাঁড়াতে পারলাম না। আমি বিজার বউয়ের সামনে দাঁড়াতে পারলাম না। মনে আছে ফাঁকা ডাঙার মাঝে সেই ভর সন্ধেয় সাইকেলের পেডেলে পা রেখে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম আমি। তারপর বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসে ঘুম হলো না সারা রাত। মা তখন আমার গ্রামের বাড়িতে থাকতেন। মা জানতে চাইছিলেন যে কি হলো তোর। বললাম কিছু না। পরের দিন চলে এলাম কলকাতায়, কলেজের তাড়নায়, কলেজে ক্লাস ছিল। তো ফিরে এসে আমি দিনলিপির পাতায় যা লিখেছিলাম ডায়েরিতে, সেটা আমি তুলে দিচ্ছি। আমি লিখলাম যে কিছুই হলো না, এত দূর থেকে যাওয়া আর আসা। ফিরে এলাম, তবে খালি হাতে ফিরিনি। বিজার ঘরের সামনে খানিকটা ধুলো ঘেঁটে এসেছি, তাই বা কম কিসের। এর ঠিক দিন কয়েক পর একদিন কলেজ ফেলে আবার আমি গেছি। এবার আর দেখা না করে ফিরে আসিনি। আমি কখনো কখনো ভাবি, কোনো একটা বিশেষ মুহূর্তে যখন আমি ফাঁকা থাকি লেখার টেবিলে, আমি ভাবি এটা যে আচ্ছা, এই যে বিজয় যেভাবে চলে গেল দুনিয়া থেকে, এটা কি আমার উপন্যাসের পাতায় বেঁচে থাকবে বলে? ও কি সত্যি চেয়েছিল চলে যেতে? ওর মৃত্যু নিয়ে কেমন একটা দ্বন্দ্ব রয়ে গেছে। ওর এই চলে যাওয়াটাকে আমি কিছুতেই মানতে পারি না, আজও মানতে পারি না। মনে আছে সে ছিল মাঘ মাসের সন্ধেবেলা, সময়টা সরস্বতী পুজোর কাছাকাছি। জ্যোৎস্না ছিল, কুড়ে ঘরের সামনে এক ফালি মাটির দাওয়া, কুবড়ি লম্ফর আলো জ্বলছে, আর তালপাতার চাটায়, যেটাকে আমাদের ওখানে তালাই বলে, বিজার বউ সে তালাইটা বুনছে। পরনে ধবধবে সাদা থান কাপড়, মাথায় শুধু ঘোমটা। আমি সাইকেল দেখে কাছে যেতেই চমকে উঠে বলে, বাবু তুমি? বললাম হ্যাঁ রে। খবরটা নিতে এলাম। কথা শুনে সে আর থাকতে পারল না, হাউ হাউ করে ভেঙে পড়লো কান্নায়। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলল, মানুষটা বলেছিল বাবু একদিন আসবে, আশ্বিন মাসে পূজার সময়, জানো বাবু, তোমার জন্য লাড়ু তুলে রাখতে বলেছিল। তুমি খাবে বলে মাটির হাঁড়িতে আমি যত্ন করে তুলে রেখেছিলাম অনেক দিন।
আমি সত্যি বলছি, তোমাদের সবাইকে বলছি, দেখো, অনেক পুরস্কার টুরস্কার যারা দিতে চায়, আমার মনে হয় যে এই ভালোবাসাটার আগে আর কি পুরস্কার আছে। আমাদের ওখানে সবাই পুজোর সময় লাড়ু বলতে মিঠাই এটা করে, হ্যাঁ, টানার মিঠাই বলে, এটা টানার নাড়ু বলে, তো এটা করে। তো বিজা ওর বউকে বলে রেখেছিল, একদিন আসবে দেখবি, বাবুর জন্য রেখে দে, মাটির হাঁড়িতে রেখেছিল। তো বিজার বউ অনেক দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবুর মানুষটাই তো আর নাই। আবার এক দফা কাঁদল। কান্না থামলে আমি শুধিয়েছিলাম, যে বিয়ের কি হয়েছিল বলবি? বলে সে বহুত কথা, তোমাকে আর কি বলবো। পুলিশ আসার আগেই দল বাঁধে পাটিবাবুরা চলে এলো। বললো, পুলিশের সামনে তুই উল্টা পাল্টা কিছু বলবি না। বলবি কি যে মদ খায়ে গন্ডগোল করে গলায় দড়ি নিয়ে মরে গেছে মানুষটা। আমি জানতাম যে তো কোনদিন মদ খেত না, ও কোনদিন মদ ছুতো না। আমি ওর বউকে বললাম, তুই এত বড় মিথ্যা কথাটা বললি কি করে? তুই কি করে বললি মিথ্যাটা? তো তখন বিজার বউ বলল, তা না হলে কি করবো বাবু, যে যাবার সে তো গেছে, ছেলেটা আছে। পার্টি ওরা ধমক দিয়েছিল, পাশে ছেলেটাকেও কিছু করে দেয়, সেই লাগে বলতে হলো। এই কথাগুলো বলার পর, তারপরে না, সে মুখে আঁচল চাপা দিয়ে, শাড়ির আঁচলটা চাপা দিয়ে সে ফুঁপিয়ে উঠে কেঁদেছিল আমার সামনে, এবং কাঁদতে কাঁদতে একটা কথা বলেছিল। সে কথাটা আজও আমার কানে বাজে। ও বলেছিল, বাবু, গরিবের কেউ নাই, গরিবের কেউ নাই বাবু। এটা শোনার পর থেকে না, আমি সিদ্ধান্ত নিয়ে নিই, যেটা আমি লিখব, যত বাধায় আসুক, বিপত্তি আসুক, এটাকে আমি নোট ডাউন করবো। সেই সন্ধ্যা রাতে তার ফুঁপিয়ে ওঠা কান্না, সেই কান্নার পরেই আমি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম, যেটাকে বড় ক্যানভাসে নিয়ে যাব, বড় ক্যানভাসে লিখব। আমি তাই লিখলাম এবং নাম দিলাম জাগরণ। বিজয় রুইদাসের জায়গায় এলো জাগরণ মিস্ত্রি। 242 পাতার মধ্যে এই ক্যানভাসটাতে আমি ধরতে চাইলাম। উপন্যাসটা শেষ করেই ঠিক করলাম, এটা যখন ছাপা হবে তখন আমি উৎসর্গ করবো বিজাকে। আমি তাই করেছিলাম। আমি উপন্যাসের উৎসর্গপত্রে লিখেছিলাম, বিজয় রুইদাসকে বিনম্র প্রণতি সহ। আমার মনে আছে, কেউ ছোট্ট করে বলছি কথাটা, তিনি আজ ইহলোকে নেই, বিজার মতো নেই। কবি মোহন সিংহ, মোহনদা অনেক কবিতা লিখেছেন, কবিতার বইও মোহনদার আছে। মোহনদা জাগরণ পড়ার পরে আমাকে প্রথম ফোন করেন। ফোন করে একটা কথা বলেছেন, এত দুঃসাহস তুমি দেখালে কি করে দেব? আর একটা কথা কি জানো, সমগ্র বাংলা সাহিত্য খুঁজে বেড়ালেও, সমগ্র বাংলা সাহিত্য ঘেঁটে বেড়ালেও এটা পাওয়া যাবে না যে একজন উচ্চ বর্ণের কোনো লেখক তিনি একটা তার বইকে উৎসর্গ করছেন বিজয় রুইদাসকে বিনম্র প্রণতি সহ। এটা আমার খুব ভালো লেগেছে। তা আমি মোহনদাকে অনেক প্রণাম জানিয়েছিলাম। আমি বলেছিলাম এই টেম্পারমেন্টে যেন রাখতে পারি। তো যাই হোক, সিনেমার ডিরেক্টর রণজিৎবাবু তখন একটা কাজ করেছিলেন। রণজিৎবাবু বলেছিলেন যে, দেবু, এটা তো কলকাতার এক বিখ্যাত দৈনিকের পাক্ষিক পত্রিকায় ধারাবাহিকের জন্য আপনি দিয়ে দিন, আমি বলে এসেছি। তা আমি ধারাতে দিয়ে এসেছিলাম। দেওয়ার কিছুদিন পর সেই পাক্ষিকের যিনি সম্পাদনার দায়িত্বে তখন ছিলেন, তিনি আমাকে ফোন করেন। ফোন করার পর বলেন, দেবব্রত ভাই, তোমার লেখাটা আমাদের কাগজে ঠিক ক্লিক করবে না, আমরা ওটা ছাপাতে পারছি না ধারাবাহিকটা, তুমি ফেরত নিয়ে যাও। তা আমি সেই সম্পাদককে বলেছিলাম যে তাহলে গ্রামের মানুষদের নিয়ে, প্রান্তিক মানুষদের নিয়ে কিছুই লেখা যাবে না, তোমাদের পত্রিকায় কিছুই লেখা যাবে না?
তো সম্পাদক বলেছিলেন, বুঝতেই পারছো ভাই, আমাদের তো সব আরবান বেল্টের পাঠক, সব তো মানে ফ্ল্যাট কালচারের পাঠক, তারা তো এই কাহিনী ঠিক নেবে টেবে না। তো যাই হোক, আমি আর কথা বাড়াইনি। আমার খুব মনে পড়ে যায় আখতারুজ্জামান ইলিয়াসের কথা। মানে আমি তোমাদের কাছে বলছি, আমি আখতারুজ্জামান ইলিয়াসের একজন গোঁড়া ভক্ত। তো ইলিয়াস এক জায়গায় বলেছিলেন যে আমাদের সাহিত্যটা হচ্ছে মধ্যবিত্তদের দ্বারা রচিত মধ্যবিত্ত সাহিত্য। আমি বারবার বলেছি, আমার অনলাইন লাইভেও বলেছি যে তার সঙ্গে আমি একটা জায়গা যুক্ত করতে চাই, যেটা হচ্ছে মধ্যবিত্তদের দ্বারা রচিত মধ্যবিত্ত নাগরিক সাহিত্য। ভাবতে ভারী অবাক লাগে। তাহলে গাঁ গ্রামের নির্বিত্ত হাভাতে মানুষগুলো যাবে কোথায়? তৃতীয় বিশ্বের দেশগুলোকে পাওয়ার সেন্টারের 30 সীমানে তাদের নেই, তাদের কোনো জায়গাই নেই। তারা সব জায়গাতেই ব্রাত্যজন হয়ে আছে। বাবুদের দান খয়রাতির করুণায় তারা আজও কোনো রকম করে বেঁচে উঠতে আছে। আমি খুব ভালোভাবে জানি ওদের নিয়ে যারা লেখালেখি করছেন তারাও বাবুদের এনলাইটেন মিডিয়ায় ব্যর্থ হয়ে থাকবেন, সরকারি মেলায় সাংস্কৃতিক চত্বরে রবাহুত হয়ে থাকবেন। সব জেনেও কোনো আপোষ করেনি আমি, কোনোদিন করবও না। আমি কোনো খেতাব, কোনো পুরস্কারের বিন্দু মাত্র প্রত্যাশা করি না। আমার কাছে ধুলো মাটির মানুষজনের ভালোবাসা, তাদের ভালোবাসার উত্তাপ, এর থেকে বড় পুরস্কার আর কিছু নেই। যাই হোক, যেটা বলতে এসেছিলাম, আনন্দবাজারে অরণিদা তখন কাজ করতেন। অরণিদা বললেন একদিন, দেবু তুমি চলো নৈহাটিতে আমার স্যারের বাড়িতে, তোমাকে নিয়ে যাই, স্যার যদি কিছু ব্যবস্থা করতে পারেন, তোমার লেখা টাকা ছাপানোর সমস্যা যদি মেটাতে পারেন। তো জাগরণের পাণ্ডুলিপিটা নিয়ে আমি অরণিদার সঙ্গে ছুটলাম নৈহাটির বাড়িতে। অরণিদা বলেছিলেন যে দেখো দেবু, তাবড় সাহিত্যিকরা স্যারের বাড়িতে ধর্ণা দিয়ে পড়ে থাকে 2 লাইন 1 লাইন লেখার জন্য, মতামতের জন্য। স্যারের 1 লাইন মতামতের অনেক দাম। মানুষটি বাংলা সাহিত্যের বিখ্যাত সমালোচক সরোজ বন্দ্যোপাধ্যায়, যিনি লিখেছেন বাংলা উপন্যাসের কালান্তর, আরও অনেক অনেক বিখ্যাত সমালোচনা গ্রন্থ। তো জাগরণের পাণ্ডুলিপি দেখে সরোজবাবু বললেন, দেখো বাবা, আমার বয়স 79 পার হতে চলল, সময়টা বড় কম। তোমার এই লেখা এই 2-4 পাতা পড়ার পরে যদি আমাকে তেমন টানে তবে আমি পড়বো, আর না হলে তুমি কিছু মনে করো না বা লেখাটা তুমি নিয়ে যেও, আমি তোমাকে ফোনে জানিয়ে দেবো। তাই বাড়ি চলে আসার পর রোজই ভাবতাম এই বোধহয় ফোন আসছে। তারপরে একদিন ফোন এলো, ফোনে উনি বললেন যে তোমার লেখাটা খুব ভালো লাগছে, আমাকে একটু সময় দাও, আমি পড়বো। তারপর লেখাটা উনি সময় নিয়ে পড়ে টড়ে একদিন আমাদেরকে ডাকলেন নৈহাটির বাড়িতে। সেদিন অরণিদাও ছিলেন। তারপর উনি বললেন যে তোমার লেখা আমার খুব ভালো লেগেছে, তোমার স্টোরি টেলিং এর ক্ষমতা আমাকে বারবার তারাশঙ্করকে মনে করিয়ে দিয়েছে। তোমার লেখা একবার শুরু করলে শেষ না করে ছাড়া যায় না। আমি অসুস্থ শরীরে পড়েছি, আমি ঘোরের মধ্যে পড়েছি। আর দ্বিতীয় যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো তোমার ভাষা। আমি দেখলাম আঞ্চলিক শব্দ তুমি যেভাবে বসিয়েছ তাতে কোথাও কোনো কৃত্রিমতা পাইনি, একেবারেই ওদের মুখের ভাষা। এবার তোমার লেখার বিপক্ষে আমার যেটা বলার আছে সেটা তোমায় বলি। লেখাটি এন্টি এস্টাবলিশমেন্ট, এন্টি গভর্নমেন্ট। এ লেখা ছাপবে কে? এ লেখার তো প্রকাশক পাওয়া যাবে না, লেখাটা ছাপানো একটা মস্ত সমস্যা হবে। তো এই সমস্যা সুরাহা করার জন্য এক বিখ্যাত প্রকাশনা সংস্থার সম্পাদক লেখককে নিজের প্যাডে সরোজবাবু চিঠি লিখে দিয়েছিলেন। আমার মনে আছে যে এটা লেখার সময় তিনি একটা কথা বলেছিলেন যে দেখো দেবু, আমি আমার জীবদ্দশায় কারোর লেখা প্রকাশ করার জন্য এরকম করে চিঠি দিইনি, এটা দিচ্ছি কিন্তু। তো চিঠিতে তিনি অনুরোধ করে লিখেছিলেন, সেই চিঠিটা আমার কাছে আছে, এখন আমি রেখে দিয়েছি যত্ন করে। তাতে উনি লিখেছিলেন, তুমি যদি এই সমস্যার ব্যাপারে একটু সক্রিয় ভূমিকা নাও তাহলে হয়তো সমস্যাটার সমাধান হতে পারে।
একবার দেখো তুমি, এই অনুরোধ জানিয়ে এই পত্র। আমি খুব সঙ্গত কারণে সেই প্রকাশকের সম্পাদক লেখকের নামটা বলছি না, এটা সৌজন্যতার খাতিরে বলছি না। তো সেই বিখ্যাত প্রকাশনার সম্পাদক তিনি কি করলেন না, তিনি 7-8 মাস না লেখাটাকে আটকে রেখে দিলেন। তারপরে এই দিচ্ছি, এই দেখছি, এই পড়ছি করে করে একদিন বললেন যে লেখাটা কিছু করতে পারছি না, আমি মুন্সেফ কোর্ট, সরোজবাবু হাইকোর্ট, হ্যানা তেনা এসব বললেন। সরোজবাবুর কাছে আবার চাই, তা আবার সরোজবাবুর কাছে আমরা ছুটে গেলাম নৈহাটিতে। সরোজবাবু কিছুটা ক্ষুণ্ণ হলেন। তারপর উনি আমাকে একটা চিঠি পরে আবার লিখে দিয়েছিলেন, এবং সেই চিঠিটা কেমন, সেই চিঠিটা আমার কাছে আছে। অদ্ভুত একটা চিঠি উনি লিখলেন। ইংরেজিতে যাকে বলে টু হুম ইট মে কনসার্ন, বাংলায় উনি লিখলেন যদুদ্দিষ্ট মহোদয় সমীপে। আমি ওনার চিঠির ভাষা থেকে পড়ছি, যেভাবে চিঠিটা লিখেছিলেন সেটার থেকে পড়ছি। যদুদ্দিষ্ট মহোদয় সমীপে শ্রী দেবব্রত সিংহের জাগরণ উপন্যাসটি আমি পড়েছি। পটভূমিকা, চরিত্র নির্মাণ এবং কথন শৈলী খুবই মনোজ্ঞ। পাঠক এই বই পড়তে পারলে একটা নতুন অভিজ্ঞতার জগতে প্রবেশ করবেন। কোনো সাহিত্য অনুরাগী সহৃদয় প্রকাশক যদি এই বই প্রকাশের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে বইটি বিস্তৃত পাঠক সমাজ পেতে পারে। প্রকাশক ক্ষতিগ্রস্ত হবেন না, এই বিশ্বাস আমার আছে। আমি দেবব্রতর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। ইতি বিনীত সরোজ বন্দ্যোপাধ্যায়, তারিখ 27-10-2005। প্রকাশকদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে সব শেষে আমি গেলাম ভাষা ও সাহিত্যের স্বপনবাবুর কাছে, স্বপন বিশ্বাস। উনি প্রথমে লেখাটা দেখলেন, তারপর পড়ে টড়ে প্রথমটায় বলেছিলেন যে ছাপবো, পরে আবার আমাকে একদিন বললেন যে দেখুন এই লেখা ছাপা যাবে না। আমি বললাম কেন ছাপা যাবে না কেন? বলেন দেখুন এই যে লেখা যদি আমি ছাপি তাহলে আমি গভর্নমেন্টের ব্ল্যাক লিস্টে পড়ে যাব। তো স্বপনবাবুদের প্রকাশনা ভাষা ও সাহিত্য থেকে IPS নজরুল ইসলাম, তিনি উপন্যাস লিখেছেন, বকুল লিখেছেন, পুলিশ প্রসঙ্গ লিখেছেন। তো নজরুল ইসলাম কোনোভাবে আমার লেখাটা পড়েন, দেখেন। তো একদিন বইমেলায় আর মনে আছে, এটা সল্টলেক স্টেডিয়ামের একটা বইমেলা হয়েছিল। সেই বইমেলাতে উনি আমার সামনেই স্বপন বিশ্বাসকে ডেকে বললেন যে দেবব্রতবাবুর লেখাটা ছাপতে হবে, একটা লাইনও বাদ দেবেন না, একটা অক্ষরও বাদ দেবেন না, ছেপে দিন লেখাটা। তো ওনাও বললেন না, পার্টির ব্যাপারটা যদি উনি তুলে দেন তাহলে লেখাটা ছাপতে পারি। আমি বললাম অদ্ভুত তো, পার্টির ব্যাপারটা আমি তুলবো কে করে? পার্টি তো একটা আধুনিক ব্যাপার, একটা পাওয়ার সেন্টার। গ্রামে এখন যে গ্রামটা আছে, যে গ্রামটাকে রাজনীতি জারিত গ্রাম বলছি, সেখানে পাওয়ার সেন্টারটা হোল্ড করছে কারা? পার্টি হোল্ড করছে। আজকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কি চিরপালকে তুলে দিয়ে গণদেবতা লিখতে পারতেন? পারতেন না, এটা সম্ভব নয়। আজকে চিরপালের রোলটাই তো করছে পার্টি ওরা। তো শোভনবাবু সব শুনতে চাইলেন না, তিনি বললেন না না এসব আবার কি বলবেন না, কিছু মনে করবেন না, লেখাটা আপনি নিয়ে যান। তা আমি আবার ফেরত নিয়ে এলাম। আসার সময় শোভনবাবু একটা কথা বলেছিলেন যে যদি কখনো সময়টা বদলায়, পরিস্থিতি বদলায়, তাহলে আমি ছাপবো আপনার লেখাটা। সেটা একটা অদ্ভুত সময় গেছে আমার। আমি এমনিতে আর্নেস্ট হেমিংওয়ের খুব অনুরাগী পাঠক একজন, এবং আমার লেখার টেবিলে যারা আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছেন অবিরত, তাদের মধ্যে একজন আর্নেস্ট হেমিংওয়ে। আমি ওই ঘরানার একজন লেখার চেষ্টা করি, ঘরানাটা আমার খুব ভালো লাগে। হেমিংওয়ের যে বিখ্যাত উপন্যাস, যেটাকে নোবেল অ্যাওয়ার্ডেড হয়েছে, তার নাম দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি। যারা পড়েছেন উপন্যাসটা তারা জানবেন, হেমিংওয়ে একটা জায়গাতে লিখছেন উপন্যাসের মধ্যে, এ ম্যান ক্যান বি ডিস্ট্র্যাক্ট বাট নট ডিফিটেড। আমি বারবার এই লাইনটা পড়তাম এবং বারবার আমি একটা ইন্সপিরেশন পেতাম। এ ম্যান ক্যান বি ডিস্ট্র্যাক্ট বাট নট ডিফিটেড। তারপর কি হলো? তারপর একদিন সময়টা বদলে গেল। একটা সময় ধর্ম বদলাবেই, একটা জায়গা তো থাকে না। তখন প্রকাশকের দিনে আমাকে ফোন করলো রাত্রেবেলা শোভনবাবু, যে স্যার এবার আমরা ছাপবো, আপনার লেখাটা ছাপবো।
তারপর লেখাটা ছাপা হলো, এবং আমার মনে আছে ছাপার যিনি প্রুফ দেখেছিলেন আমার লেখা, তিনি কলকাতার এক বিখ্যাত দৈনিকের বিখ্যাত প্রকাশনার প্রুফ রিডার ছিলেন। তা তিনি স্বপনবাবুকে একটা কথাও বলেছিলেন, খুব প্রবীণ মানুষ। প্রুফটা দেখার পরে ফাইনাল যখন স্বপনবাবু আনতে গেছিলেন ওনার কাছ থেকে, উনি স্বপনবাবুকে খানিক বোকাঝোকা দিয়েছিলেন, ধমক দিয়েছিলেন। স্বপনবাবু খুব ঘাবড়ে গেছিলেন। তারপরে উনি বলেছিলেন যে আমি সারা জীবন এই প্রুফ দেখার কাজ করে কাটিয়েছি, এমনটা তো কখনো হয়নি। বলে কি হয়নি? বলে লেখাটা কেন দেখতে দিয়েছিলেন আমাকে? স্বপনবাবু খুব মানে চুপ দিয়ে ফেলেছেন, কিছু বুঝতে পারছেন না কি বলবেন। তো উনি বলেন, জানেন এই লেখাটা পড়ে আমি না হাউ মাউ করে কেঁদেছি, আমি থাকতে পারিনি। আপনি লেখককে বলবেন যেখানটাতে উনি শেষ করেছেন লেখাটা, সেখানে যেন থেমে না যান। তারপর অবশ্য আমি থামিনি। আমি জাগরণের 242 পাতার উপন্যাসের পরে আমি 400 পাতা জুড়ে অপরাজেয় লিখেছি। জাগরণের পরের পাঠ, পরের খণ্ড, মোট 642 পাতার মধ্যে আমি ক্যানভাসটা ধরতে চেয়েছি। ওদের ঘর গেরস্থালির কথা, ওদের স্বপ্ন আর স্বপ্নভঙ্গের পরে আবার স্বপ্ন দেখার দুর্দম্য সাহসের কথা, সংগ্রামের কথা, এটা আমি অপরাজয়তে লিখেছি। সে একটা আলাদা কাহিনী। আমার মনে আছে অপরাজয় যখন আমি লিখতে যাচ্ছি, তার আগে সবাই, এটা যখন রিভিউ বার হয় বইয়ের দেশ পত্রিকায়, আনন্দবাজারের, তাছাড়াও আরও যারা আমাকে ফোন করেছিলেন, ইভেন স্বপনবাবু পর্যন্ত, অনেক অনুরাগী পাঠকরা আমাকে বলেছিলেন যে জাগরণের ছেলে পলাশ, সে তো দৌড়াচ্ছে, তাকে দেখাবেন। আমি আজকে তোমাদের কাছে বলছি, মানে এটা আমার কাছে খুব আশ্চর্য লাগে, খুব বিস্ময় লাগে, কি করে হয় এটা। আমি মেন্টালি সেটেল হয়ে আছি লেখার টেবিলে গিয়ে যে পলাশকে আমি দেখাবো, পলাশ নেক্সট ফেজটা, পরের খণ্ডটা পলাশকে নিয়ে লিখবো। জাগরণের পরে পলাশ কেমনভাবে ওটা নিয়ে যাচ্ছে, বাবার ড্রিমটাকে কেমনভাবে সেটা নিয়ে যাচ্ছে। কিন্তু কি অবাক লাগে আমার, আমি কনফেস করছি তোমাদের কাছে, যে সেই পরের খণ্ডটা যখন আমি লিখতে বসেছি, তখন আমাকে দিয়ে জাগরণের বউ শাড়ি লিখে নিল উপন্যাসটা। পুরো 400 পাতা শাড়ি লিখিয়ে নিল। শাড়ি যে কখন এলো আমার কলমে আমি বুঝতে পারিনি। আমি খুব সৎভাবে বলছি, খুব অনেস্টলি বলছি, হার্ট অফ দি কোর বলছি, আমি বুঝতে পারিনি এবং কিভাবে শাড়ি চলে এলো। তো যার ফলে হলো কি, পুরো উপন্যাসটাই সে আমাকে দিয়ে লিখে নিল। সেটা একটা অন্য বৃত্তান্ত, এক নিরক্ষর, নিঃসম্বল, নিঃসহায় এক বিধবা রমণীর সে এক আলোক যাত্রার কথা, সে এক অন্য বাচন কথা। আরেকদিন হবে তোমাদের সঙ্গে। আমি শুরু করেছি, আমি কথার সাহিত্যের, বাংলার লোকসাধারণের কথা নিয়ে আমি যে কথা শিল্প লিখতে চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে তার মত বিনিময় ভাবই হবে আমার আগামী দিনে। তোমাদের সবাইকে ধন্যবাদ। খুব ভালো থাকো তোমরা, আনন্দে থাকো, সঙ্গে থাকো। নমস্কার।